ওয়েলকাম টু অঙ্ক পয়েন্ট। চলে এসেছি ক্লাস 10-এর ভেদের অঙ্ক নিয়ে। আজকে আমরা কোষে দেখি 13 এর 4 দাগের অঙ্কের থেকে সমাধান করব। এর আগে আমি দুটি পার্টে তোমাদের কিছু ভিডিও প্রোভাইড করেছি। তোমরা যারা আগে ওই ভিডিওগুলি দেখোনি অবশ্যই আগে ওই ভিডিওগুলো দেখবে, তারপরে কিন্তু আজকে ভিডিওটা দেখা শুরু করবে। চলো তাহলে আজকে আমরা 4 দাগের অঙ্কের থেকে শুরু করি। দেখো 4 দাগের একে বলা হয়েছে ওয়াই এক্সের বর্গমূলের সাথে সরলভেদে রয়েছে এবং ওয়াই সমান 9 যখন এক্স সমান 9। এক্সের মান নির্ণয় করি যখন ওয়াই সমান 6। দেখো এখানে বলা হয়েছে ওয়াই এক্সের বর্গমূলের সাথে সরলভেদে রয়েছে। আমরা সরাসরি অঙ্কে যাওয়ার আগে এটার যে কনসেপ্ট সেটাকে বুঝে নিই, তাহলে তোমাদের অঙ্কটা করতে খুব সহজ মনে হবে এবং কোনোদিনও তোমরা ভুল করবে না। দেখো এখানে তোমাদের আগে জানতে হবে যে বর্গমূল আর বর্গ জিনিসটা কী জিনিস। দেখো বর্গ ইংরেজিতে বলা হয় স্কোয়ার, আর এটা হচ্ছে কি বলো তো বর্গমূল, একে বলা হয় স্কোয়ার রুট। দেখো বর্গ বলতে কি বোঝায়, যে কোনো সংখ্যার বর্গ নির্ণয় করতে হলে কি করি আমরা, কোনো সংখ্যাকে যদি সেই সংখ্যা দিয়ে যদি গুণ করা হয়, কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে তাকে আমরা বর্গ করা বলি। দেখুন 4, এই 4-এর সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা পাবো 4-এর স্কোয়ার। দেখো 4 গুণ 4 মানে 4-এর স্কোয়ার, 4-এর মাথায় 2 লিখবো, তাহলে কত হয়, 4-এর বর্গ কত হয়, 16 হয়। বুঝতে পেরেছো? একই রকমভাবে তোমাকে যদি 3-এর বর্গ নির্ণয় করতে হয় বলা হয় তাহলে কী করবে, 3-এর সাথে 3কেই গুণ করতে হবে, সেই সংখ্যাকে সেই সংখ্যার সাথেই গুণ। তাহলে 3-এর সাথে 3 গুণ করলে আমরা কী হবে, 3-এর স্কোয়ার পাবো, তাহলে কত হবে, 9 হবে। দেখো এখানে কী হচ্ছে, তোমরা এখানে একটা জিনিস লক্ষ্য করতে পারছো। দেখো 4টার মাথায় 2 এসছে, এখানে 3-এর মাথাও 2 এসছে, অর্থাৎ পাওয়ারে যদি 2 চলে আসছে তাহলে সেটাকে বলা হয় বর্গ করা। যে কোনো সংখ্যার বর্গ করার অর্থ হচ্ছে পাওয়ারে 2 লিখে সেই সংখ্যাকে দুবার গুণ করা, তাহলে তুমি তার বর্গ পেয়ে যাবে। দেখো 4-এর বর্গ মানে 4 গুণ 4 মানে 4-এর স্কোয়ার 16, 3-এর বর্গ মানে 3 গুণ 3 3-এর স্কোয়ার মানে 9 হয়। এবার দেখো বর্গমূল, এটাই দেখো তোমাদের কাজে লাগবে এই অঙ্কের ক্ষেত্রে। বর্গমূল কি বলো তো, এই যে 9-এর যদি তোমাকে বর্গমূল নির্ণয় করতে বলে তাহলে কী করা হবে, এর পাওয়ারে তাহলে আমি 1/2 করে দেবো। যখন বর্গ করছিলাম তখন পাওয়ারে 2 করছিলাম, বর্গের উল্টো হচ্ছে কি বলো তো বর্গমূল। বর্গে যা করেছিলাম বর্গমূলের ক্ষেত্রে ঠিক তার উল্টো কাজ করব। এখানে পাওয়ারে 2 করেছিলাম আর বর্গমূলের সময় পাওয়ারে 1/2 করে দেবো, কারণ যখন পাওয়ারে 2 করছিলাম অর্থাৎ 2 এর নিচে কিছু ছিল না মানে 1 ছিল, মানে 2/1 করছিলাম। এবার যখন আবার বর্গমূল করছি তখন দেখো উল্টে গেছে, 1 চলে গেছে উপরে, নিচে চলে গেছে 2। বুঝতে পেরেছো? তাহলে পাওয়ারে 1/2 করে দেওয়া অর্থ হচ্ছে বর্গমূল করা। যেমন 9-এর যদি বর্গমূল নির্ণয় করতে বলে তাহলে কী করবে, পাওয়ারে 1/2 রেখে দেবে। এবার দেখো বুঝতে পারছি না কত উত্তর আসবে। দেখো 9-এর জায়গায় আমরা কী লিখতে পারি, 9 মানে হচ্ছে 3-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার 9 হয়। আর দেখো পাওয়ারে আমরা কত করব, 1/2। তাহলে দেখো ব্যাকেটটা যদি আমরা তুলে দিই তাহলে ভেতরের সাথে বাইরের পাওয়ারটা কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে 2 কাটা যাবে, তাহলে 3-এর পাওয়ার 1, তাহলে 3-এর পাওয়ার 1 মানে কত হবে, উত্তর 3 হবে। বুঝতে পারছো? দেখো এখানে বর্গমূল, তাহলে 9-এর বর্গমূল যদি আমরা নির্ণয় করি তাহলে কত পাবো, 3 পাবো। অর্থাৎ এই যে কোন সংখ্যাটার বর্গ করে আমি 9টা পেয়েছিলাম, মানে আগের অবস্থা যদি আমরা ফিরে আসতে চাই তাহলে আমরা বর্গমূল নির্ণয় করি। আর এই যে পাওয়ারে 1/2, এই পাওয়ারে 1/2 থেকে আমরা এই যে এই রুট চিহ্ন দিয়েও কিন্তু প্রকাশ করি, অর্থাৎ 1/2 এটা সমান সমান কিন্তু রুট। তাহলে আমরা 1/2 জায়গায় কিন্তু রুট ব্যবহার করব। তাহলে 9-এর যেখানে বর্গমূল আমরা 1/2 দিয়ে করলাম, এরকম না করে আমরা 9 লিখে তার মাথায় যদি রুট দিয়ে দিই এরকমভাবে, তাহলে সেটাও কিন্তু বর্গমূলকে বোঝানো হয়। তাহলে 9-এর বর্গমূল তাহলে কত হবে, 3 হবে। বুঝতে পেরেছো? তাহলে বর্গ কী আর বর্গমূল কি তোমরা বুঝতে পেরেছো? এবার দেখো অঙ্কে বলা হয়েছে যে ওয়াই এক্সের বর্গমূলের সাথে সরল ভেদে রয়েছে। দেখো তাহলে 4 দাগের 1-এর অঙ্কে বলা হয়েছে, এবার আমরা 4 দাগের 1-এর অঙ্কের সমাধান করব। দেখো এখানে বলা হয়েছে যে ওয়াই, এখানে আমরা লিখব প্রশ্নানুসারে। প্রথমে তুমি লেখো যে প্রশ্নানুসারে, অর্থাৎ প্রশ্নে যেমনটা বলা আছে সেই হিসাবে আমি এখানে লিখব, তার জন্য এখানে আমি প্রশ্নানুসারে কথাটা ব্যবহার করছি। তাহলে প্রশ্নানুসারে কি, ওয়াই, এই যে ওয়াই এক্সের বর্গমূলের সাথে, তাহলে এক্সের বর্গমূল মানে কি, তার রুট করে দেবো, তাহলে এক্সের বর্গমূল বোঝাবে। এই যে এক্সের বর্গমূল রুট চিহ্ন দিয়েছি, তাহলে এটা হচ্ছে এক্সের বর্গমূল। তাহলে এই ওয়াইটা এক্সের বর্গমূলের সাথে সরল ভেদে রয়েছে, তাহলে তাকে সেটাকে এইরকমভাবে লিখবো। আর সরল ভেদের গাণিতিক রূপ কীরকম হয় সেটা আমি আগের ক্লাসগুলোতে বুঝিয়েছি। তাহলে ওয়াই এক্সের বর্গমূলের সাথে সরল ভেদে রয়েছে। এবার দেখো তার পরের কাজ কি, এই যে এখানে ভেদ চিহ্নটা আছে এখানে যে ভেদ চিহ্নটা রয়েছে এই চিহ্নটাকে তুলে দিয়ে আমি একটা সমান চিহ্ন নিয়ে আসবো। তার জন্য আমাকে কী করতে হবে, একটা ভেদ ধ্রুবক গুণ করতে হয়। তাহলে এখানে ওয়াই যেমন আছে রেখে দাও, এই চিহ্নটাকে আমি সমান করে দিলাম, সমান চিহ্ন করে দিলাম, তার জন্য একটা ভেদ ধ্রুবক আমাকে এখানে গুণ করতে হবে। আর এখানে যেরকম রুট এক্স যেমন আছে রেখে দিলাম।
আর পাশে তোমাকে অবশ্যই লিখতে হবে এই কথাটি যে কে হচ্ছে এখানে অশূন্য ভেদ ধ্রুবক, অর্থাৎ কে এর মান কখনো শূন্য হবে না, কে নট ইকুয়াল টু 0, তাহলে লিখবে কে অশূন্য ভেদ ধ্রুবক। এই কথাটা কিন্তু তোমাদের লিখতে হবে, নাহলে কিন্তু নাম্বার কিন্তু মাইনাস হবে, মানে কেটে নেবে। তাহলে কে অশূন্য ভেদ ধ্রুবক। ওকে, এটাকে তুমি 1 নম্বর সমীকরণ নাম নিয়ে নাও, এটা মনে করো নাও 1 নম্বর সমীকরণ। বুঝতে পেরেছো? এবার দেখো আগের দুটি ক্লাসে আমি তোমাদের খুব ভালো করে বুঝিয়েছিলাম যে প্রথমে এইখানে যে ওয়াই আর যে এক্স দুটি চলরাশি যে রয়েছে এদের মান বসিয়ে দিয়ে, এদের মান কিন্তু প্রশ্নে দেওয়া থাকবে, সেইখান থেকে প্রথমে যে 1 নম্বর সমীকরণ থেকে সর্বপ্রথম কাজ হবে আমাকে ভেদ ধ্রুবকের মানটা বের করে নেওয়া, অর্থাৎ কে এর মানটা তোমাকে আগে নির্ণয় করতে হবে। তার জন্য দেখো প্রশ্নে এখানে বলা হয়েছে যে ওয়াই সমান 9 যখন এক্স সমান 9, তাহলে এই দুটি চলরাশির এই দুটি মানকে নিয়ে আমাকে প্রথমে কার মান নির্ণয় করতে হবে, ভেদ ধ্রুবকের মান নির্ণয় করতে হবে। চলো তাহলে আমরা ওয়াই এবং এক্সের জায়গায় মান বসিয়ে দিয়ে তাহলে কে এর মানটা নির্ণয় করে নিই, কারণ দুটোর মান দেওয়া থাকলে অপর একটি মান আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো। তাহলে লিখবো এখানে আমরা যে 1 নম্বর সমীকরণ নাম দিচ্ছি, 1 নম্বর সমীকরণে এক্স ও ওয়াই এর মান বসিয়ে পাই। তাহলে এখানে লিখো 1 নম্বর সমীকরণে এক্স ও ওয়াই এর মান বসিয়ে পাই। তাহলে দেখো 1 নম্বর সমীকরণটা কী ছিল, ওয়াই সমান কে ইন্টু রুট এক্স। তাহলে দেখো ওয়াইয়ের জায়গায় আমরা কত লিখবো, ওয়াইয়ের জায়গায় হচ্ছে 9 লিখবো, কারণ ওয়াইয়ের মান কোয়েশ্চেনে দেওয়া আছে 9, তাহলে এখানে 9 লিখে দাও সমান। তাহলে কে যেমন আছে রাখো, কারণ এর মানটা নির্ণয় করতে হবে আমাকে। আর এখানে রুট দিয়ে কী আছে এক্স, তাহলে রুট চিহ্নটা দেবে, এক্সের জায়গায় তোমরা কত লিখবো, এক্সের মান কোয়েশ্চেনে দেওয়া আছে কত 9। এবার দেখো এখানে 9 যেমন আছে রেখে দাও সমান, কে যেমন আছে তেমন টুকে দাও দেখে দেখে। এখানে দেখো রুট কত এক্স, আমরা জানি 9 এর বর্গমূল করতে হবে, রুট 9 মানে কি 9 এর বর্গমূল, তাহলে 9 এর বর্গমূল কত হয় 3 হয়, তোমরা জানো এগুলো। তাহলে দেখো আমাকে কে এর মানটা এখানে নির্ণয় করতে হলে কী করবো, কে সমান সমান তাহলে কী হবে, দেখো ডান দিকে কে এর সাথে 3টা গুণ আকারে ছিল, তাহলে এটাকে যদি আমি এইদিকে পাঠিয়ে দিই তাহলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, 9 নিচে চলে আসবে, তাহলে 9/3 হয়ে যাবে। এটাকে তুমি কেটে দাও, 3 3 কত হয় 9 হয়, তাহলে কে এর মানটা কত পেলে তুমি, কে এর মানটা পেলে 3, তাহলে কে এর মানটা আমরা 3 পেলাম। তাহলে ভেদ ধ্রুবকের মান আমরা বুঝতে পেরেছি কত 3। এবার দেখো এই যে 1 নম্বর সমীকরণ ছিল না এখানে, এই 1 নম্বর সমীকরণে এই ভেদ ধ্রুবকের মানটা তুমি বসিয়ে দাও, তাহলে তুমি কী পাও সেটা দেখো। তাহলে এখানে আমরা লিখবো এবার, এখানে আমরা লিখবো যে 1 নম্বর সমীকরণে 1 নম্বর সমীকরণে কে এর মান বসিয়ে পাই, কারণ আমরা ভেদ ধ্রুবকের মান নির্ণয় করতে পেরেছি, মান বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণে কে এর মান বসিয়ে দাও। তাহলে 1 নম্বর সমীকরণে কী ছিল, ওয়াই সমান কে এর মানটা নির্ণয় করেছে কত 3, তাহলে কে এর জায়গায় আর কে লিখবো না, কে এর জায়গায় ওর মানটা লিখে দাও 3, আর এখানে রুট এক্স যেমন আছে রাখো। এটাকে তুমি এবার 2 নম্বর একটা সমীকরণ নাম নিয়ে নাও। বুঝতে পেরেছো? তাহলে 1 নম্বর সমীকরণে আমি কে এর মান বসিয়ে দিয়ে তাহলে ওয়াই আর এক্সের মধ্যে একটা সম্পর্ক পেয়েছি, এক্স আর ওয়াইয়ের মধ্যে একটা সম্পর্ক পেয়েছি। বুঝতে পেরেছো? তাহলে এটাকে আমি 2 নম্বর সমীকরণ নাম দিয়েছি। এইবার এই 2 নম্বর সমীকরণে দেখো এখান থেকে তোমাকে এক্সের মানটা নির্ণয় করতে হবে। দেখো এবার ভেদ ধ্রুবক কে এর মান দেওয়া আছে আর ওয়াইয়ের মানটা দেখো পরে দেওয়া আছে, এখান থেকে তোমাকে এক্সের মানটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো ওয়াইয়ের মানটা বলে দিয়েছে, এবার তোমাকে এক্সের মানটা নির্ণয় করতে হবে, কারণ কে এর মান আমরা জেনে গেছি। বুঝতে পেরেছো? তাহলে এবার দেখো কোয়েশ্চেনের মধ্যে বলে দিয়েছে যে এক্সের মান নির্ণয় করি যখন ওয়াই সমান সমান 6, তাহলে এই 2 নম্বর সমীকরণে ওয়াইয়ের মানটা 6 বসিয়ে দিয়ে এক্সের মানটা আমরা নির্ণয় করতে পারবো। বুঝতে পেরেছো? কারণ এটা বসিয়ে দিলে এই এক্সটাই পড়ে থাকবে, কারণ একটাই আননোন থাকবে, একটাই আননোন রাশি থাকবে। তাহলে এবার তোমরা লেখো যে 2 নম্বর সমীকরণে, এটা কিন্তু 2 নম্বর সমীকরণ এখন, তাহলে 2 নম্বর সমীকরণে ওয়াইয়ের মান বসিয়ে পাই, ওয়াইয়ের মান বসিয়ে পাই। তাহলে এখানে দেখো ওয়াইয়ের মানটা কত বলেছে, ওয়াইয়ের মানটা দেখো কোয়েশ্চেনে বলেছে 6, দেখো ভালো করে দেখে নাও, ওয়াইয়ের মানটা বলেছে 6, তাহলে ওয়াইয়ের মানটা 6 সমান এখানে 3, আর দেখো রুট এক্স যেমন আছে রেখে দাও। বুঝতে পারলে? এবার দেখো আমি উপরের অংশটুকু একটু মুছে দিচ্ছি, নাহলে হয়তো লেখাটা কেটে যেতে পারে। দেখো তাহলে এখানে রুট এক্স যেমন আছে রেখে দাও, রুট এক্স যেমন আছে রাখো এখানে সমান। দেখো এই 3টাকে আমি দেখো সংখ্যাটাকে আমি একদিকে করে দিচ্ছি, বাম দিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে 3টা এদিকে এসে ভাগ হয়ে যাবে, কারণ 3 রুট এক্সের সাথে ডান দিকে গুণ আকারে ছিল, তাহলে এদিকে আসলে ভাগ হয়ে যাবে, মানে ভাগ মানে 6 নিচে চলে যাবে, তাহলে রুট এক্স সমান 6/3 হয়ে যাবে। তা কাটাকাটি করো, 3 দুগুণে কত হয় 6 হয়, তাহলে রুট এক্স সমান সমান 2 পেয়েছি আমি। দেখো আমাকে কিন্তু এক্সের মান নির্ণয় করতে বলেছে, মাথায় রুট ফুট থাকলে তো হবে না, এটা রুট মানে এক্সের বর্গমূল বেরিয়ে গেছে কত 2। আমাকে যদি বলতো যে এক্সের বর্গমূল কত হবে, তাহলে এটাই উত্তর কিন্তু হয়ে যেত।
আমাকে যেহেতু এক্সের মান নির্ণয় করতে হবে, তাহলে এই রুট চিহ্নটা আমাকে তুলে দিতে হবে। এই রুট চিহ্ন থাকলে হবে না, শুধু এক্স থাকতে হবে, বোঝা গেল? এক্স সমান সমান কিছু একটা আসতে হবে, কিন্তু এখানে তো রুট এক্স এসছে, তাহলে আমাকে এই রুট চিহ্নটা তুলতে হবে। তার জন্য আমি উভয় সাইড এবার বর্গ করে দেবো, মানে স্কোয়ার করে দেবো। দেখো কী হয়, আমি যদি এদিকে এক্স আছে, এর যদি আমি স্কোয়ার করে দিই, আর এদিকে যে 2 ছিল সেটারও যদি আমরা স্কোয়ার করে দিই, তাহলে দেখো এখানে আমরা লিখব যে বোথ সাইড স্কোয়ার, মানে উভয় সাইডে আমি বর্গ করলাম, বোথ সাইড স্কোয়ার। তোমরা বাংলা তো লিখতে পারো যে উভয় পক্ষকে বর্গ করে পাই, বোথ সাইড স্কোয়ার করে দাও। তাহলে দেখো এখানে কি হয়, আমরা জানি কি এই যে রুট আছে না, এই রুট চিহ্নটা তুলে দিলে তার পরিবর্তে আমরা 1/2 ব্যবহার করতে পারি, কারণ 1/2 মানে কত, 1/2 মানে রুট। তাহলে এখানে এক্স আছে না, তাহলে যে এক্স আছে, এক্সের মাথায় তুমি 1/2ও ব্যবহার করতে পারো, আর পাওয়ারে কত 2 সমান সমান 2 স্কোয়ার কত হয় 4 হয়। দেখো বাইরের সাথে এই ব্যাকেটটা এবার তুলে দেবো, তাহলে বাইরের সাথে ভেতর পার্টটা গুণ হয়ে যাবে, তাহলে এই 2 দিয়ে কেটে যাবে, তাহলে এক্স পেয়ে যাবো, আর এক্সের মানটা দিয়ে কত 4। তাহলে এক্সের ভ্যালুটা কত পেলাম, 4 পেলাম। এটি হয়ে গেল 4 দাগের 1 অঙ্কের সমাধান। এবার আমরা চলে যাব পরের অঙ্কে। এবার আমরা চলে যাব 4 দাগের 2 অঙ্কে। 4 দাগের 2 অঙ্কে বলা হচ্ছে এক্স ওয়াইয়ের সাথে সরল ভেদে এবং এক্স জেডের সাথে ব্যস্ত ভেদে আছে, এবং ওয়াইয়ের মান 4, এক্সের মান জেডের মান 5 এবং এক্সের মান 3 হলে আবার ওয়াই সমান 16, জেড সমান 30 এবং এক্সের মান তখন হিসাব করতে বলেছে। দেখো এই অঙ্কটি আমরা কী করে সমাধান করব। এখানে কি বলা হয়েছে, এখানে 3টি কিন্তু চলরাশি বলা হয়েছে, এক্স ওয়াই এবং জেড, এবং এক্স ওয়াইয়ের সাথে একবার সরল ভেদে রয়েছে এবং এক্স জেডের সাথে একবার ব্যস্ত ভেদে রয়েছে। এবার এখান থেকে মানগুলো দেওয়া আছে, সেখান থেকে তোমাকে এক্সের মানটা নির্ণয় করতে বলেছে। দেখো তাহলে আমরা এখানে প্রথমে লিখব কি, প্রথমে তাহলে আমরা লিখব যে এক্স ওয়াইয়ের সাথে সরল ভেদে আছে। এটা কিন্তু প্রশ্নের মধ্যে দেখো দেওয়া আছে যে এক্স ওয়াইয়ের সাথে সরল ভেদে আছে, অর্থাৎ তাকে আমরা কীভাবে লিখতে পারি, সরল ভেদের গাণিতিক রূপ আমরা পার্ট 1 এবং পার্ট 2-তে ভালোভাবে শিখে এসেছি। তাহলে এক্স সমানুপাতিক ওয়াই, তাহলে এক্স ওয়াইয়ের সাথে সরল ভেদে আছে মানে তাকে আমরা এইভাবে গাণিতিকভাবে লিখতে পারি, বোঝা গেল? একই রকমভাবে দেখো আর কি তথ্য দেওয়া আছে এখানে, আর বলেছে এখানে যে এক্স জেডের সাথে ব্যস্ত ভেদে আছে। তাহলে এক্স জেডের সাথে ব্যস্ত ভেদে, এক্স জেডের সাথে ব্যস্ত ভেদে আছে, অর্থাৎ দেখো ব্যস্ত ভেদে গাণিতিক রূপ আমরা আগের ক্লাসে শিখে এসেছি। তাহলে এক্স যদি জেডের সাথে ব্যস্ত ভেদে থাকি তাকে আমরা এইভাবে লিখতে পারি, এক্স সমানুপাতিক 1/z। বুঝতে পেরেছো? দেখো এক্স ওয়াইয়ের সাথে সরল ভেদে তাকে আমরা এইভাবে লিখব, আর এক্স জেডের সাথে ব্যস্ত ভেদে মানে তাকে আমরা এইভাবে লিখব। বুঝতে পেরেছো? এবার দেখো আমরা যৌগিক ভেদ পড়েছিলাম, আমরা যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে বলতে পারি তাহলে এই যে এক্স ওয়াইয়ের সাথে সরল ভেদে আর এক্সটাই আবার জেডের সাথে ব্যস্ত ভেদে রয়েছে, তাহলে যৌগিক ভেদ অনুসারে আমরা বলতে পারি যে এক্স সমানুপাতিক ওয়াই বাই জেড হয়ে যাবে। বুঝতে পেরেছ? তাহলে আমরা এখানে লিখব অতএব যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে, দেখো যৌগিক ভেদটা কিন্তু আমি পার্ট 1-এ আলোচনা করেছি। তাহলে যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি, যে এক্স একবার ওয়াইয়ের সাথে সরল ভেদে আর জেডের সাথে ব্যস্ত ভেদে, তাহলে আমরা লিখতে পারি এক্স সমানুপাতিক ওয়াই বাই জেড। দেখো এখানে ওয়াইটা দেখো উপরে লেখা আছে, তার মানে এর সাথে সরল সম্পর্কে বোঝাচ্ছে, আর জেড নিচে রয়েছে মানে এর সাথে ব্যস্ত ভেদের সম্পর্ক বোঝাচ্ছে। তাহলে তাকে আমরা যৌগিক ভেদ, এটার সাথে এটা সরল ভেদে ছিল এবং এখানে ব্যস্ত ভেদে ছিল, তাকে আমরা একসাথে বা যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে এক্স সমানুপাতিক ওয়াই বাই জেড এই আকারে লিখতে পারি। এবার দেখো তারপরের কাজ কি, এই যে সমানুপাতিক চিহ্নটা রয়েছে এই চিহ্নটাকে আমরা তুলে দেবো, একটা সমান সমান চিহ্ন করবো, তার জন্য একটা ভেদ ধ্রুবক নিয়ে আসবো। তাহলে এক্স সমান কে একটা ভেদ ধ্রুবক নিয়ে আসলাম, আর এখানে ওয়াই বাই জেড যেমন আছে রেখে দাও। এই পাশে তুমি অবশ্যই লিখবে কে অশূন্য ভেদ ধ্রুবক, কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এবার দেখো এটাকে তুমি 1 নম্বর সমীকরণ নাম নিয়ে নেবে, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এবার দেখো এখানে কয়টা চলরাশি রয়েছে, এক্স ওয়াই আর জেড। তাহলে এই 3টে চলরাশির মানেই কিন্তু প্রথমে দেওয়া আছে। এখান থেকে আমাদের প্রথম টার্গেট কি হয়, 1 নম্বর সমীকরণ থেকে সর্বদাই এখানে যে ধ্রুবকটা রয়েছে ভেদ ধ্রুবক তার মানই নির্ণয় করতে হয়। তাহলে এক্স ওয়াই জেড এই 3টে চলরাশির মান এখানে বসিয়ে দিয়ে আমরা সর্বপ্রথম কে এর মান নির্ণয় করবো, অর্থাৎ ভেদ ধ্রুবকের মানটা নির্ণয় করবো। চলো তাহলে এখানে আমরা লিখবো এবার
যে 1 নম্বর সমীকরণে x, y এবং z এর মান বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ হচ্ছে এটা। এই সমীকরণে x, y এবং z এই তিনটি চলরাশির মান আমরা বসিয়ে দেব। দেখো এখানে মানগুলো কত দেওয়া ছিল, এখানে দেখো মানগুলো দেওয়া আছে কত, y এর মানটা দেখো 4 দেওয়া আছে, তাহলে এখানে x আছে, তাহলে x এর মানটা কত দেওয়া আছে বলো তো, x এর মানটা হচ্ছে 3, তাহলে x এর জায়গায় আমি 3 লিখবো, এখানে 3 লিখে দাও, সমান k এর মানটা নির্ণয় করতে হবে, এটা k যেমন আছে রাখো, এখানে দেখো y এর ভ্যালুটা কত 4 আর z এর ভ্যালুটা কত দেওয়া আছে 5, বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে আমরা x, y, z এর মান বসিয়ে দিয়ে k এর মানটা নির্ণয় করব। তাহলে k সমান কত হবে, তাহলে k সমান এদিকে দেখো 3 আগের থেকে রয়েছে, আর দেখো k এর সাথে ডান দিকে 4/5টা গুণ আকারে ছিল, তাহলে এটাকে যদি এই পাশে পাঠিয়ে দিই তাহলে ভাগ হয়ে যাবে, ভাগ মানে উল্টাবে, 5 চলে যাবে উপরে আর 4 চলে আসবে নিচে, তাহলে তুমি কত পাচ্ছ, কাটাকাটি তো যাবে না, তাহলে উপরে 5 3 কত হয় 15, নিচে হচ্ছে 4, তাহলে k এর ভ্যালুটা তুমি কত পাচ্ছ 15/4 পাচ্ছ। তাহলে দেখো 1 নম্বর সমীকরণে আমি x, y এবং z এই তিনটি চলরাশির মান বসিয়ে দিয়ে এখানে যে ভেদ ধ্রুবকটা ছিল তার মানটা আমি পেয়েছি। এবার একই রকমভাবে আগের অঙ্কের মতোই এই k এর মানটা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিয়ে তুমি 2 নম্বর একটা সমীকরণ তৈরি করো, সেই সমীকরণে দুটো চলরাশির মান দেওয়া থাকবে, একটা চলরাশির মান তোমাকে নির্ণয় করতে হবে, বুঝতে পেরেছো? চলো তাহলে এবার আমরা লিখব যে 1 নম্বর সমীকরণে k এর মান বসিয়ে পাই। দেখো উপরের অংশটুকু আমি মুছে দিচ্ছি। তাহলে এবার আমরা লিখব 1 নম্বর সমীকরণে k এর মান বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণে k এর মান বসিয়ে দাও। দেখো 1 নম্বর সমীকরণটা কি ছিল, দেখো 1 নম্বর সমীকরণটা ছিল এখানে x সমান k ইন্টু y/z, এটা ছিল 1 নম্বর সমীকরণ। তাহলে এখানে x যেমন আছে রেখে দাও, সমান k এর মানটা আমরা নির্ণয় করেছি কত 15/4 ইন্টু y/z, এটা তুমি 2 নম্বর সমীকরণ নাম দেবে, বুঝতে পেরেছো? তাহলে 1 নম্বর সমীকরণে শুধুমাত্র k এর মানটা নির্ণয় করেছি, এখানে k এর মানটা বসিয়ে দিয়েছি, তাহলে k এর মানটা বসিয়ে দিয়ে x, y আর z এদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন হয়েছে, বুঝতে পেরেছো? তাহলে এইবার এই 2 নম্বর সমীকরণে কোন দুটি চলরাশির মান দেওয়া আছে আর কোনটার মান নির্ণয় করতে হবে সেটা আমরা নির্ণয় করব, বুঝতে পেরেছো? চলো তাহলে আমি নিচের অংশটুকু মুছে দিচ্ছি। এবার তুমি লিখবে যে 2 নম্বর সমীকরণে এখানে আবার কথাটা লিখবে, আবার 2 নম্বর সমীকরণে দেখো এখানে কোন দুটি চলরাশির মান দেওয়া আছে, এখানে y এর মানটা দেওয়া আছে এবং z এর মানটা দেওয়া আছে, অর্থাৎ y সমান কত, y এর ভ্যালু দেওয়া আছে দেখো 16, y সমান 16 এবং z সমান কত 30 বসিয়ে পাই। এই দুটো মান আমরা 2 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। 2 নম্বর সমীকরণে y সমান 16 এবং z সমান 30 বসিয়ে পাই, তাহলে আমাকে x এর মানটা নির্ণয় করতে হবে, বুঝতে পেরেছো? তাহলে দেখো x তো রয়েছে যেমন আছে রেখে দাও, সমান চিহ্ন দাও, এখানে 15/4 দেখে টুকে দাও, আর এখানে কি আছে গুণ আছে, এখানে y/z, দেখো y এবং z দুটো মানে কিন্তু এখানে দেওয়া আছে, তাহলে y এর মান কত 16, তাহলে উপরে লেখো 16 বাই z নিচে আছে এর মান কত 30, তাহলে 30 লেখো, এখানে এটা কাটাকাটি করে দাও, দেখো 15 দুগুণে কত হয় 30, আর এখানে দেখো কাটবে 2 8 কত 16, 4 দুগুণে কত হয় 8 হয়, তাহলে x এর ভ্যালুটা আমরা কত পেলাম 2 পেলাম। তাহলে x এর ভ্যালুটা কত পেলাম 2 পেলাম, এটি জানতে চাওয়া হয়েছিল, এটি হয়ে গেল এই অঙ্কের সমাধান। এবার আমরা চলে যাব পরের অঙ্কে। দেখো এবার আমরা দেখে নেব 4 দাগের 3 অঙ্কটি। দেখো 4 দাগের 3 অঙ্কে বলা হয়েছে x y এর সাথে সরল ভেদে এবং z এর সাথে ব্যস্ত ভেদে। দেখো 2 নম্বর অঙ্কটি পুরো সেম এরকমভাবেই কিছু প্রথমে লেখা ছিল যে x y এর সাথে সরল ভেদে রয়েছে এবং z এর সাথে ব্যস্ত ভেদে, এবং এখানে x y z এবং 3টি মান বলে দিয়েছে, এবং পরে এখানে জানতে চেয়েছে যে x y z এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি এবং y সমান 6 z সমান 1/5 হলে x এর মানটা নির্ণয় করতে বলেছে। দেখো আগে আমরা যেটা সম্পর্কগুলো এখানে আগে লিখে নিই যে x y এর সাথে সরল ভেদে এবং z এর সাথে ব্যস্ত ভেদে। দেখো তাহলে আমরা করব এবার 3 দাগের অঙ্কটি। তাহলে আমরা লিখব যে x
ওয়াইয়ের সাথে সরল ভেদে আছে, অর্থাৎ তাহলে এক্স ওয়াইয়ের সাথে সরল ভেদে আছে, অর্থাৎ তাহলে সরল ভেদে থাকলে তার গাণিতিক রূপ আমরা জানি, তাহলে এক্স সমানুপাতিক ওয়াই এটা লিখব। একই রকমভাবে এখানে প্রশ্নের মধ্যে কি বলেছে যে এক্স ওয়াইয়ের সাথে সরল ভেদে এবং জেডের সাথে ব্যস্ত ভেদে রয়েছে। ওকে, লিখব যে এক্স জেডের সাথে ব্যস্ত ভেদে আছে, অর্থাৎ ব্যস্ত ভেদে থাকলে তাকে আমরা কীভাবে প্রকাশ করি যে এক্স সমানুপাতিক 1/z এইভাবে লিখি। আশা করি তোমরা বুঝতে পারছো যে অঙ্কগুলি কীরকমভাবে হচ্ছে। এবার দেখো, আবার আমরা যৌগিক ভেদকে প্রয়োগ করব। যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে এবার আমরা লিখতে পারি, দেখো এক্স একবার ওয়াইয়ের সাথে সরল ভেদে এবং এক্সটাই আবার জেডের সাথে ব্যস্ত ভেদে রয়েছে। তাহলে আমরা লিখব যে যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে যৌগিক ভেদের উপপাদ্য যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি, দেখো এক্স ওয়াইয়ের সাথে সরল ভেদে এবং জেডের সাথে ব্যস্ত ভেদে, তাহলে তাকে আমরা লিখতে পারি এক্স সমানুপাতিক y/z। বুঝতে পেরেছ? আগে এই ধরনের অঙ্ক আমরা এটা করলাম, আগের মতো এভাবে সমানুপাতিক চিহ্নটাকে তুলে দিয়ে সমান চিহ্ন করব, তার জন্য একটা ভেদ ধ্রুবক গুণ করব। তাহলে এক্স সমান কে, আর এখানে y/z যেমন আছে রাখবে, আর এখানে তুমি কি লিখবে, এখানে তুমি লিখবে কে অশূন্য ভেদ ধ্রুবক, কে অশূন্য ভেদ ধ্রুবক। বুঝতে পেরেছ? তাহলে কে হচ্ছে একটা অশূন্য ভেদ ধ্রুবক এবং এটিকে একটা সমীকরণ নাম দেবে, 1 নম্বর সমীকরণ। তারপরের কাজ কি হবে, এখানে তিনটে চলরাশি আছে এক্স ওয়াই আর জেড, এই তিনটের মান বসিয়ে দিয়ে প্রথমে কে এর মানটা নির্ণয় করতে হবে আমাদের। তাহলে আমরা এখানে লিখব যে 1 নম্বর সমীকরণে এক্স ওয়াই ও জেডের মান বসিয়ে পাই এবং মানগুলো এখানে দেখো দেওয়া আছে। তাহলে এখানে আমরা লিখব 1 নম্বর সমীকরণে দেখো এক্সের মানটা কত দেওয়া আছে, এক্সের মানটা হচ্ছে 1/6 এক্স ইকুয়াল টু 1/6, ওয়াইয়ের মানটা কত 5, ওয়াইয়ের মানটা 5 আর জেড সমান 9, জেড সমান 9 বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ যে রয়েছে, এই যে 1 নম্বর সমীকরণ, এই সমীকরণে এক্সের জায়গায় আমরা কত বসাবো 1/6, ওয়াইয়ের জায়গায় 5 আর জেডের জায়গায় কত লিখবো, জেডের জায়গায় লিখবো 9। তাহলে এখান থেকে আমরা ধ্রুবকের মানটা নির্ণয় করতে পারবো। তাহলে এখানে এক্সের জায়গায় কত লিখবো 1/6, এখানে এক্স আছে, এক্সের জায়গায় মান বসিয়ে দিয়েছি 1/6, এখানে সমান চিহ্ন আছে দাও, কে কেটাই তো নির্ণয় করবো, কে যেমন আছে রেখে দাও। তারপরে এখানে গুণ আছে, কিছু নেই মানে গুণ, ওয়াই এবং জেড দুটো মানে দেখো দেওয়া আছে, ওয়াইয়ের মানটা কত 5 বাই জেডের মানটা কত 9 হয়ে গেল। এখান থেকে তাহলে তুমি কে এর মানটা নির্ণয় করো, তাহলে কে সমান কত পাবে, কে সমান পাবে এদিকে 1/6 যেমন আছে রেখে দাও, আর 5/9 কে এর সাথে ডান দিকে গুণ ছিল, এই সাইডে চলে আসলে ভাগ হয়ে যাবে, মানে এটা 9/5 হয়ে যাবে, উল্টে যাবে, এটা কাটাকাটি করে নাও। দেখো 1/6 এদিকে অলরেডি ছিল আর কে এর সাথে ডান দিকে 5/9 ছিল, এদিকে আসলে উল্টে যাবে কারণ ভাগ হয়ে যাবে। তাহলে 9 উপরে 5 নিচে, 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 3 3 9, তাহলে 3/, কত পাচ্ছ 10 পাচ্ছ। তাহলে আমরা কত পেলাম 3/10 পেলাম। তাহলে কে এর মানটা পেলাম 3/10। বুঝতে পারলে? তাহলে কে এর মানটা কত পেলাম 3/10 পেলাম। এবার দেখো এই কে এর মানটা আমরা এই 1 নম্বর সমীকরণে বসিয়ে দিয়ে 2 নম্বর সমীকরণ তৈরি করব, বোঝা গেল? তাহলে আমরা লিখব, উপরের আমি অংশটুকু মুছে দিচ্ছি, তাহলে তুমি লিখবে যে 1 নম্বর সমীকরণে কে এর মান বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণে কে এর মান বসিয়ে দাও। 1 নম্বর সমীকরণে কোনটা ছিল, দেখো এটা এক্স সমান কে এর জায়গায় কত বসাবো 3/10, ওকে 3/10, আর এখানে কি ছিল y/z ছিল, y/z যেমন আছে রেখে দাও। তাহলে দেখো এখানে কিছু ছিল না মানে গুণ আছে এখানে, তাহলে x সমান সমান কত পাচ্ছি 3 এর সাথে y কে গুণ করলে 3y,
আর নিচে কত 10-এর সঙ্গে যদি জেডকে গুণ করা হয় 10z হবে। বুঝতে পারছো? তাহলে এটা কিন্তু এক্স ওয়াই এবং জেডের মধ্যে সম্পর্ক, এটি একটা উত্তর হয়ে গেল। দেখো এটি জানতে চাওয়া হয়েছিল এক্স ওয়াই ও জেডের মধ্যে সম্পর্ক নির্ণয় করি। দেখো এক্স ওয়াই আর জেডের মধ্যে এটি হচ্ছে সম্পর্ক, তাহলে এটির উত্তর তো এখানেই হয়ে গেল। আর কি নির্ণয় করতে বলেছে? আর নির্ণয় করতে বলা হয়েছে ওয়াই সমান 6, জেড সমান 1/5 হলে এক্সের মানটা নির্ণয় করি। দেখো আমরা ভেদ ধ্রুবকের মান জানি 3/10, ওকে। আর এখানে দেখো ওয়াইয়ের মান বলা আছে, জেডের মান বলা আছে, ওয়াইয়ের মান দেওয়া আছে এবং জেডের মান দেওয়া আছে, এক্সের মানটা নির্ণয় করতে পারবো? অবশ্যই পারবো। তাহলে দেখো এবার আমরা নিচের অংশটুকু মুছে দিচ্ছি। তাহলে তুমি লিখবে, আর এটাকে তুমি 2 নম্বর সমীকরণ নাম দিয়ে দেবে। বোঝা গেল? 2 নম্বর সমীকরণ যেটা, সেটাই কিন্তু এক্স ওয়াই এবং জেডের মধ্যে সম্পর্ক, তাহলে এটি একটা উত্তর জানতে চাওয়া হয়েছিল। এবার লিখবো 2 নম্বর সমীকরণে দুই নম্বর সমীকরণে আমরা কী করবো বলো তো? কোনগুলোর মান দেওয়া আছে? ওয়াই সমান 6 এবং জেড সমান 1/5 বসিয়ে পাই। ওয়াই সমান 6 এবং জেড সমান 1/5 বসিয়ে পাই, এক্সের মানটা নির্ণয় করবো। তাহলে 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণে এটা বসাও। এবার 2 নম্বর সমীকরণে কী ছিল? এক্স সমান কী আছে? 3y/10z। এটা তো 2 নম্বর সমীকরণ। এবার এই সমীকরণে ওয়াই এবং জেডের জায়গায় এদের মানগুলো বসিয়ে দাও। তাহলে এক্স সমান কত পাবে? 3 ইন্টু ওয়াই ছিল, ওয়াইয়ের জায়গায় কত লিখবো? 6 লিখবো, বাই 10 ইন্টু জেড, জেডের জায়গায় কত? 1/5। এটাকে একটু সমাধান করতে হবে তোমাকে। দেখো 5-এর সাথে এটা 10টা কেটে যাবে, 5 2 10 হয়, 2 3 কত হয়? 6 হয়। তাহলে আমি পাচ্ছি কত এখানে? নিচে তো কোনো সংখ্যা পড়ে নেই, তাহলে 3 গুণ 3, তাহলে কত হবে? 9 হবে। তাহলে এক্সের মানটা কত পেলে? এক্সের মানটা পেলে 9। এটি হয়ে গেল 4 দাগের 3 অঙ্কের সমাধান। এবার আমরা চলে যাবো পরের অঙ্কে। দেখো 5 দাগের 1 অঙ্কে বলা হয়েছে এক্স সমানুপাতি ওয়াই হলে দেখায় যে এক্স প্লাস ওয়াই সমানুপাতি এক্স মাইনাস ওয়াই। বুঝতে পেরেছ? এই যে এইখানে যেটা লেখা আছে এক্স ভ্যারিস অ্যাজ ওয়াই, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে এক্স ওয়াইয়ের সাথে সরলভেদে রয়েছে, কারণ আমরা জানি সরলভেদকে আমরা চোখে দেখলে এখন বুঝতে পারবো যে সরলভেদের গাণিতিক রূপটা কেমন হয়। তাহলে এক্স যদি ওয়াইয়ের সাথে সরলভেদে থাকে, তাহলে তোমাকে দেখাতে কি বলেছে? অর্থাৎ প্রমাণ করতে হবে যে এক্স আর ওয়াই যে দুটি চলরাশি এখানে ছিল তাদের যোগফল, দেখো এক্স আর ওয়াইকে এখানে যোগ করা হয়েছে, আর এক্স আর ওয়াইকে অর্থাৎ দুটি চলরাশিকে এখানে বিয়োগ করা হয়েছে। দুটো চলরাশির যোগফল আর দুটো চলরাশির বিয়োগফল তারাও কিন্তু নাকি সরলভেদে থাকবে। দেখো এটির সমাধান তুমি কি করে করবে? দেওয়া আছে কি এক্স সমানুপাতি ওয়াই। এবার দেখো এই চিহ্নটাকে সমান চিহ্ন করার জন্য কি হয়? একটা ধ্রুবক নিতে হয়। তাহলে আমরা এখানে লিখব এক্স সমান কে, যে কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, আর এখানে ওয়াই যেমন আছে রাখো। এখানে তুমি লিখবে কে অশূন্য ভেদ ধ্রুবক, কে হচ্ছে একটা অশূন্য ভেদ ধ্রুবক, এটি কিন্তু তোমাকে লিখতেই হবে। এবার দেখো এক্স সমান কে ইন্টু ওয়াই, এই যে কে আর ওয়াই এদের মাঝে কোনো চিহ্নই নেই, মানে এদের গুণ আকারে রয়েছে। এই ওয়াইটাকে যদি আমি সমানের যদি বাম দিকে পাঠিয়ে দিই, তাহলে কী হবে? ভাগ হবে, কারণ ডান দিকে গুণ ছিল। ভাগ মানে নিচে লেখা, তাহলে এক্সের নিচে লিখতে পারি আমি, তাহলে এক্স বাই ওয়াই করে দিলাম, আর এদিকে কে যেমন আছে তেমন থাকলো। আর এই কে নিচে কিছু নেই মানে কি? আমি 1 লিখতে পারি। এবার দেখো তোমরা অনুপাত সমানুপাত চ্যাপ্টারে ক্লাস 10-এ অনুপাত সমানুপাত বলে যে চ্যাপ্টারটা তোমাদের ছিল, সেখানে তোমরা একটা পদ্ধতি বা প্রক্রিয়া শিখেছিলে, সেটা হচ্ছে যোগভাগ প্রক্রিয়া। বুঝতে পেরেছ? এই যোগভাগ প্রক্রিয়া এখানে আমি এবার অ্যাপ্লাই করব। যোগভাগ প্রক্রিয়া কি? যে উপরে আর নিচে লব আর হরকে যোগ করে উপরে লিখতে হয় এবং লব আর হরকে বিয়োগ করে নিচে লিখতে হয়। তাহলে এখানে আমরা লিখব এক্স প্লাস ওয়াই, মানে এই যে উপরে যেটা রয়েছে এক্স আর নিচে যেটা রয়েছে, মানে লব আর হরকে যোগ করে উপরে, আর এই লব আর হরকে বিয়োগ করে নিচে লিখতে হয় এক্স মাইনাস ওয়াই। সমানের ডান দিকে দেখো, সমানের বাম দিকে যা কাজ করলো আমাকে ডান দিকেও তাই করতে হবে, উপর নিচে যোগ করে উপরে আর নিচে বিয়োগ করে। দেখো কে আর 1কে যোগ করে উপরে লিখবো, এখানে যেমনটা করেছিলাম উপরেরটা মানে লব আর হরকে যোগ করে উপরে আর লব আর হরকে বিয়োগ করে নিচে, একই রকমভাবে লব আর হরকে যোগ করে উপরে, দেখো কে আর 1 যোগ করে উপরে লিখলাম আর কে আর 1কে বিয়োগ করে নিচে লিখব। এখানে তুমি যে কাজটা করলে, যে পদ্ধতিটা করলে, সেটা তোমাকে লিখতে হবে যে যোগভাগ প্রক্রিয়া করে পাই, যোগভাগ
যোগভাগ প্রক্রিয়া করে পাই। এখানে যে প্রক্রিয়াটা তুমি করলে যোগ করে উপরে বিয়োগ করে নিচে, এটাকে বলা হয় যোগভাগ প্রক্রিয়া। এবার দেখো এক্স প্লাস ওয়াই যেমন আছে উপরে রাখলাম, আর এক্স মাইনাস ওয়াই যেমন আছে নিচেও রেখে দিলাম। এবার দেখো সমান সমান এখানে কে প্লাস ওয়ান আর কে মাইনাস ওয়ান রয়েছে। এটা পুরোটা কি, এটা কি বলতো, পুরোটা হচ্ছে একটা ভেদ ধ্রুবক। এটাকে আমি একটা ছোট ভেদ ধ্রুবক ধরে নিলাম, মনে করুন আমি কে ড্যাশ নাম নিয়ে নিলাম। এটা এত বড় ভেদ ধ্রুবকের জায়গায় আমি একটা ছোট ভেদ ধ্রুবক ধরে নিলাম কে ড্যাশ। এখানে তুমি লিখবে যে কে ড্যাশ সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। মানে আমি কে ড্যাশ কিসের জন্য ব্যবহার করেছি, এই যে বড়, এত বড় যে একটা ভেদ ধ্রুবক ছিল, এই বড় ভেদ ধ্রুবকটা জায়গায় আমি একটা ছোট্ট ভেদ ধ্রুবক নিয়ে নিলাম, সেটা হচ্ছে কে ড্যাশ। তাহলে কে ড্যাশ কার জায়গায় রিপ্লেস হয়ে গেছে, এই কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান এর জায়গাতে। এবার দেখো, এবার আমরা জানি কি বলতো, আমি এই সাইডটাতে করছি, দেখো বেশ উপরের অংশটুকু আমি একটু মুছে দিই। দেখো এই দেখো এখানে কি আছে, উপরের লব, এটা হচ্ছে হর। তাহলে এক্স প্লাস ওয়াইটা উপরে যেমন আছে তেমন রেখে দাও, এক্স প্লাস ওয়াই। যে এক্স মাইনাস ওয়াইটা দেখো দাগের নিচে আছে, মানে কি ভাগ আকার আছে। এটাকে যদি সমানে যদি ডান দিকে পাঠিয়ে দিই, তাহলে এই কে ড্যাশের সাথে কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে এইখানে সমান চিহ্নটা যেমন আছে রাখো, কে ড্যাশ যেমন আছে রেখে দাও। এই এক্স মাইনাস ওয়াইটা এই কে ড্যাশের সাথে কী হবে, এদিকে সে গুণ হয়ে যাবে, বোঝা গেল। এক্স প্লাস ওয়াই যেমন আছে এখানে রেখে দাও। এই দেখো এই সমান আর হচ্ছে কে ড্যাশ, এটাকে এবার আমরা তুলে দেবো। দেখো এক্স সমানুপাতিক ওয়াই, ওকে। এই চিহ্নটাকে, এই সমানুপাতের চিহ্নটা তোলার জন্য আমরা কী ব্যবহার করি, একটা সমান চিহ্ন যদি দিই তাহলে একটা ধ্রুবক আসে এখানে। এই সমানুপাতের চিহ্নটা তুলে আমি সমান করলাম, তার জন্য একটা ভেদ ধ্রুবক আসে, সমান কে হয়। একই রকমভাবে এই সমান আর কেটা তুলে দিয়ে আবার আমি এখানে এই চিহ্নটা বসাতে পারি, ভেদ চিহ্নটা বসাতে পারি। তাহলে এখানে এই সমান আর কেটা দেবো না, তার পরিবর্তে আমরা এই চিহ্নটা বসাতে পারি। তাহলে এক্স মাইনাস ওয়াই। দেখো প্রশ্নের মধ্যে তো এটাই বলা হয়েছিল যে এক্স প্লাস ওয়াই ভ্যারিসাস এক্স মাইনাস ওয়াই। তাহলে এটা কি হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল। তাহলে এখানে তুমি লিখে দেবে প্রমাণিত। তাহলে বুঝতে পারলে, তাহলে এটি হয়ে গেল 5 দাগের 1 অঙ্কের সমাধান। এবার আমরা চলে যাব পরের অঙ্কে। দেখো এবার আমরা দেখে নেব 5 দাগের 2 অঙ্কটি। দেখো 5 দাগের 2 অঙ্কে বলা হয়েছে এ সমানুপাতিক 1/c, সি সমানুপাতিক 1/b হলে দেখায় যে এ সমানুপাতিক বি হবে। অর্থাৎ এ সি এর সাথে কি রয়েছে, ব্যস্তভেদে রয়েছে। এ এর সাথে সি এর সম্পর্কটা কি, ব্যস্তভেদের সম্পর্ক। আর এখানে সি এর সাথে বি এর সম্পর্কটা কি, ব্যস্তভেদের। তাহলে তোমাকে প্রমাণ করে দেখাতে হবে এ এর সাথে বি এর সরল ভেদের সম্পর্ক রয়েছে। দেখো এখানে যে দুটো সম্পর্ক দেওয়া আছে সে দুটো এখানে তুমি লেখো। তাহলে এ সমানুপাতিক 1/c, এদের মধ্যে একটা সম্পর্ক দেওয়া আছে, আর সি সমানুপাতিক 1/b, এদের মধ্যেও একটা সম্পর্ক দেওয়া আছে। তাহলে তুমি কি লিখতে পারো, আমরা জানি সমানুপাতিক চিহ্নটাকে, এই ভেদ চিহ্নটাকে তুলে দিয়ে তার পরিবর্তে আমরা সমান চিহ্ন ব্যবহার করব, কিন্তু একটা ভেদ ধ্রুবক আমাকে তার জন্য গুণ করতে হবে। তাহলে এ যেমন আছে এখানে রেখে দাও, এটা সমান চিহ্ন করে দাও। একটা ভেদ ধ্রুবক নিয়ে আসলাম, এটা মনে করো K1, আর এখানে ইনটু দিয়ে 1/c যেমন আছে রেখে দাও। বুঝতে পেরেছ? একই রকমভাবে এখানেও তাই, সি যেমন আছে রেখে দাও। এই ভেদ চিহ্নকে তুলে দিয়ে তুমি একটা সমান চিহ্ন ব্যবহার করো, তার জন্য একটা ভেদ ধ্রুবক নিয়ে আসতে হবে। এখানে K2 ধরে নাও, তুমি এখানে K1 ধরেছিলাম, এখানে তুমি K2 ধরে নাও, ইন্টু 1/b। আর এই ব্র্যাকেটের মধ্যে তুমি লিখে দাও K1, K2। এখানে K1 আর এখানে K2 দুটোই হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, এটা কিন্তু তোমাকে লিখতে হবে। K1 আর K2 অশূন্য ভেদ ধ্রুবক। এবার দেখো এখানে, দেখো এই যে এখানে একটা পেয়েছি কি, এ সমান K1 ইন্টু 1/c, এটাকে তুমি একটা সমীকরণ নাম নিয়ে নাও, এটা মনে করো 1 নম্বর সমীকরণ। আর এখানে সি সমান K2 ইন্টু 1/b, এটাকে তুমি 2 নম্বর সমীকরণ ধরে নাও। এবার দেখো এটা কেন সমীকরণ নাম দিলাম, দেখো এখানে কি রয়েছে, সি এর মানটা কি, K2 ইন্টু 1/b, আর এখানে এ সমান কত পেয়েছি, K1 ইন্টু 1/c। দেখো সি আছে, দেখো এখানে 1/c, সি এর মানটা আমরা জানি। দেখো সি এর মানটা কোনটা, এটা হচ্ছে সি এর মান। তাহলে সি এর জায়গায় এই মানটা আমি এখানে রিপ্লেস করে দিতে পারি। তাহলে আমরা লিখব যে 1 নম্বর সমীকরণে সি এর মান বসিয়ে পাই, বা 2 নম্বর সমীকরণ ব্যবহার করিয়ে পাই। তাহলে এখানে লিখব 1 নম্বর সমীকরণে
সি এর মান বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ কোনটা? এটা। এই সমীকরণে সি এর মান যে বসিয়ে দাও, তাহলে এ সমান k1 ইন্টু 1/c এটা ছিল। আমি 1 নম্বর সমীকরণটা লিখলাম। এবারে সি এর জায়গায় এই মানটা পুট করো, তাহলে এ সমান k1 ইন্টু 1, আর সি এর জায়গায় কত লিখব? k2/b হবে, কারণ k2 ইন্টু 1 করলে k2 হবে উপরে, আর নিচে b যেমন আছে রাখবে। এবার দেখো, তাহলে এ সমান কী হবে? k1 যেমন আছে রাখো এখানে। দেখো এখানে গুণ আছে 1/k2/b। এই একের পাশে যদি গুণ করে যদি এটা লিখতে চাই আমি, তাহলে কী হবে? এটা উল্টাবে, তাহলে b চলে যাবে উপরে আর k2 চলে আসবে কোথায়? নিচে চলে আসবে। মানে এই একের পাশে, এটা দেখো একের নিচে আছে মানে ভাগ ছিল, এটাকে আমি একের পাশে গুণ করে লিখতে চাইছি, তাহলে উল্টাবে, b চলে গেছে উপরে আর k2 চলে এসছে নিচে। তাহলে দেখো এখানে আমি সমাধান দেখাচ্ছি। তাহলে এ যেমন আছে রেখে দাও সমান, দেখো k1 1 আর b দেখো উপরে রয়েছে, তাই না? তাহলে এখানে k1টা যেমন আছে রেখে দাও, k1 আর একের সাথে b গুণ করলে তো b হয়, আর নিচে কি রয়েছে? k2 রয়েছে। বুঝতে পারলে তোমরা? এবার দেখো এ সমান, এখানে যেমন আছে রাখো এখানে k1, আর এই k2টাকে এই k2কে তুমি k1 এর নিচে লেখো, আর এখানে কি রয়েছে? ইন্টু দিয়ে b রয়েছে। বোঝা গেল? কারণ এটা নিচে রয়েছে মানে ভাগ আছে, তাহলে নিচে লিখেছি মানে ভাগই রয়েছে এটা। এবার এই যে k1 k2 আর সমান, এগুলো কী বলো তো? সব ভেদ ধ্রুবক। k1 আর k2 হচ্ছে ভেদ ধ্রুবক, এই ভেদ ধ্রুবক আর এই সমান চিহ্নটা তুমি এবার তুলে দাও, তাহলে তুমি কী পাবে? সমান চিহ্ন আর k1 আর k2 অর্থাৎ ভেদ ধ্রুবক তুলে দিলে আবার আমরা কি চিহ্ন পাই? এবং সমানুপাতিক চিহ্ন পাবো, তাহলে b। এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল যে b এর সাথে সরল ভেদে থাকবে, তাহলে এটাই হয়ে গেল এটার প্রমাণ, প্রুভড হলো। বুঝতে পেরেছ? এবার আমরা চলে যাব পরের অঙ্কে। দেখো এবার আমরা 5 দাগের 3 অঙ্কটির সমাধান দেখে নেব। দেখো এখানে বলা হয়েছে a সমানুপাতিক b সমানুপাতিক 1/c এবং c সমানুপাতিক d, তবে a আর d এর মধ্যে ভেদ সম্পর্ক তোমাকে নির্ণয় করতে হবে। দেখো এখানে a এর সাথে b এর সরল ভেদের সম্পর্ক আছে, এটা তুমি এখানে লিখো, আর b সমানুপাতিক 1/c এটিও একটা সম্পর্ক ছিল, এটা তুমি লিখবে এখানে, আর c এর সাথে d এরও একটা সম্পর্ক রয়েছে। এবার দেখো আমরা এই কাজগুলো আগে করে এসেছি। দেখো এই যে a আর b এরা কিন্তু পরস্পর কী ভেদে রয়েছে? সরল ভেদে রয়েছে, আর b এর সাথে c এখানে ব্যস্ত ভেদে রয়েছে, আর c এর সাথে d এখানে সরল ভেদে রয়েছে। তাহলে তোমাকে দেখাতে বলেছে a আর d এর মধ্যে সম্পর্ক। দেখো মানে এখানে দেখো a এর সাথে b এর সম্পর্ক আছে, এখানে b এর সাথে c, আর এখানে c এর সাথে d, তোমাকে ডাইরেক্ট লিঙ্ক করতে হবে a এর সাথে d এর। তাহলে দেখো আমরা কী করে সমাধানটা করি। দেখো এই সমানুপাতিক চিহ্নটা তুলে দেওয়ার জন্য আমরা সমান চিহ্ন ব্যবহার করব, এর পরিবর্তে আমরা সমান চিহ্ন ব্যবহার করব, এবং তার জন্য একটা ভেদ ধ্রুবক গুণ করতে হয়। তাহলে a সমান চিহ্ন ব্যবহার করলাম, একটা ভেদ ধ্রুবক নিয়ে আসো k1, আর এখানে b যেমন আছে রাখলাম। বুঝতে পারলে? এটাকে তুমি 1 নম্বর সমীকরণ নাম দাও। একই রকমভাবে এখানে যে সমানুপাতিক চিহ্নটা আছে এটাকে তুমি তুলে দাও, তাহলে b সমান চিহ্ন করলাম, একটা ভেদ ধ্রুবক নিয়ে আসো, গুণ করে দাও, k2 নিলাম, আর এখানে 1/c যেমন আছে তেমন লিখলাম। একই রকমভাবে এখানে কি রয়েছে? c সমানুপাতিক d, তাহলে c সমান এখানে যে ভেদ ধ্রুবকটা নিলাম সেটা হচ্ছে k3 ইন্টু d। বোঝা গেল? এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, আর এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। আর এখানে তুমি অবশ্যই লিখে দেবে k1 k2 k3 অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, এটা কিন্তু তোমাকে লিখতে হবে। ওকে, অশূন্য ভেদ ধ্রুবক। এবার দেখো এখানে দেখো সি এর মানটা আমরা জানি কত? c সমান k3 ইন্টু d পেয়েছি, আর এখানে দেখো c লেখা আছে। তাহলে এই যে 2 নম্বর সমীকরণে আমি c এর মানটা বসিয়ে দেবো। তাহলে এখানে দেখো আমি b এর একটা নতুন মান পাবো। তাহলে আমরা কি লিখবো এবার? আমরা এখানে লিখব যে b সমান k2 যেমন আছে রেখে দাও, ইন্টু 1 ওপরে যেমন আছে রাখো, এখানে c এর জায়গায় কী লিখবো? c এর জায়গায় লিখবো k3 ইন্টু d, তাহলে এখানে লিখে দাও k3 d। বোঝা গেল? তাহলে b এর মানটা আমরা কত পাচ্ছি? তাহলে b সমান k2, তার সাথে 1 কে গুণ করলে k2 উপরে, আর নিচে হচ্ছে কি k3d। এখানে ব্র্যাকেটের মধ্যে লিখবে 3 নম্বর সমীকরণ ব্যবহার করিয়া পাই, 3 নম্বর সমীকরণ ব্যবহার
করিয়া পাই। দেখো এখানে 3 নম্বর যে সমীকরণটা ছিল সেই সমীকরণটা এখানে আমি বসিয়ে দিয়েছি, সি এর ভ্যালুটা বসিয়ে দিয়েছি। তাহলে বি এর একটা নতুন এখানে মান পাওয়া গেছে K2/K3D। দেখো এখানে বি এর একটা মান আমরা পেলাম সি এর মান বসিয়ে দিয়ে। দেখো এখানে বি রয়েছে, তাহলে বি এর জায়গায় আমরা কি লিখবো K2/K3D। তাহলে এখানে তুমি লেখো এ সমান কত, K1 যেমন আছে রেখে দাও, এখানে বি আছে, তাহলে বি এর জায়গায় আমরা কি লিখবো, বি এর জায়গায় লিখবো আমরা K2/K3D লিখলাম। বুঝতে পেরেছ? এবার দেখো তাহলে এ সমান এখানে K1 K2, ওপরে K1 K2 আর নিচে দেখো K3 রয়েছে, আর এখানে কি ইন্টু 1/D, কারণ ডিটা নিচে আছে মানে ভাগ আছে, তাকে আমি 1/D করে লিখতে পারি। এবার দেখো K1 K2 K3 এগুলো সব অশূন্য ভেদধ্রুবক ছিল, তাহলে এই ভেদধ্রুবক আর এই সমান চিহ্নটা আমি তুলে দেবো। তার পরিবর্তে আমি ভেদ চিহ্ন বসাতে পারি, সমানুপাতের চিহ্নটা বসালাম, আর এখানে 1/D। তাহলে দেখো এ আর ডি এর মধ্যে আমাকে সম্পর্ক নির্ণয় করতে বলেছিল, যে এ আর ডি এর মধ্যে ভেদ সম্পর্ক লিখি। তাহলে দেখো এইরকমভাবে গাণিতিক রূপে কোন সম্পর্ক থাকে, ব্যস্তভেদের সম্পর্ক থাকে। তাহলে এ ডি এর সাথে কি সম্পর্ক রয়েছে, ব্যস্তভেদের সম্পর্ক রয়েছে। তাহলে এ ও ডি ব্যস্তভেদে আছে। তাহলে বুঝতে পারলে যে 5 দাগের 3 অঙ্কটি কী করে সমাধান হলো। এবার আমরা দেখে নেব 5 দাগের 4 অঙ্কটি। 5 দাগের 4 অঙ্কে বলা হয়েছে x সমানুপাতি y সমানুপাতি z এবং z সমানুপাতি x হলে ভেদ ধ্রুবক তিনটের মধ্যে সম্পর্ক নির্ণয় করি। দেখো তুমি কি করবে, এখানে তিনটে সম্পর্ক দেওয়া আছে, x এর সাথে y এর সাথে z এবং z এর সাথে x। তুমি এগুলোকে এখানে লেখো। তাহলে x সমানুপাতি y মানে x y এর সাথে সরলভেদে রয়েছে, এখানে y সমানুপাতি z মানে y এবং z এরাও পরস্পর সরলভেদে রয়েছে, এবং এখানে z সমানুপাতি x, z এবং x এরাও পরস্পর সরলভেদে রয়েছে। এবার দেখো x এবং y এরা পরস্পর সরলভেদে রয়েছে। এই সমানুপাতি চিহ্নটা বা ভেরিয়েশন বা ভেদ চিহ্নটা তুলে দিয়ে তুমি সমান চিহ্ন বসাতে চাইছো, তার জন্য তোমাকে কী করতে হবে, একটা ভেদ ধ্রুবক গুণ করতে হবে। তাহলে x এই চিহ্নটা তুলে তুমি সমান চিহ্ন বসাও, এবং তার জন্য তোমাকে একটা ভেদ ধ্রুবক এখানে গুণ করতে হবে। ভেদ ধ্রুবকটা আমি K1 ধরে নিলাম, আর এখানে ইন্টু y যেমন আছে রাখলাম। এটাকে তুমি 1 নম্বর সমীকরণ নাম নাও। একই রকমভাবে এখানে y আর z পরস্পর সরলভেদে রয়েছে, y এবং z পরস্পর সরলভেদে রয়েছে। এই সমানুপাতের চিহ্নটাকে তুলে তুমি সমান চিহ্ন করো, তার জন্য একটা ভেদ ধ্রুবক গুণ করে দাও, সমান এখানে K2 ভেদ ধ্রুবক নিয়ে আসো, এখানে z, কারণ K1 এখানে ব্যবহার করা হয়েছে, এখানে K2 ব্যবহার করছি আমরা। তাই এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। একই রকমভাবে এখানেও তাই, z এবং x এরা পরস্পর সরলভেদে রয়েছে। এই সমানুপাতের চিহ্নকে তুলে তুমি সমান চিহ্ন ব্যবহার করো, তাহলে z সমান একটা ভেদ ধ্রুবক নিয়ে আসো K3, আর এখানে x। এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। বুঝতে পেরেছ? তাহলে 1, 2 এবং 3 তিনটে সমীকরণ পেয়েছি আমি এখানে। এবারে 1, 2 এবং 3 এই তিনটে সমীকরণকে তুমি গুণ করে দাও। তাহলে এখানে তুমি লিখবে 1 নং, 2 নং ও 3 নং সমীকরণকে গুণ করে পাই। তাহলে তিনটে সমীকরণকে গুণ করে দাও। দেখো গুণ করলে আমরা কী পাবো, দেখো 1 নম্বর সমীকরণ কোনটা, এটা 2 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। এবার এই সমীকরণগুলোকে গুণ করবো কী করে, প্রত্যেকটা সমীকরণে দেখো বাম দিকের একটা অংশ রয়েছে, ডান দিকে একটা অংশ। এই সমীকরণের সমান চিহ্ন আছে, দেখো এখানে সমানের, এটা হচ্ছে বাম দিক, এটা হচ্ছে ডান দিক। একই রকম 2 নম্বর সমীকরণের দেখো বাম দিকে রয়েছে y, ডান দিকে রয়েছে K2 z, এখানেও তাই, বাম দিকে রয়েছে z আর ডান দিকে রয়েছে K3x। তাহলে গুণ করার সময় বাম দিকেরগুলোকে এক সাইডে গুণ করে দেবে, ডান দিকেরগুলোকে একদিকে গুণ করে দেবে। দেখো প্রত্যেকটা সমীকরণের বাম দিকে রয়েছে, এখানে x রয়েছে, এখানে y রয়েছে, এখানে z রয়েছে, তাহলে এরা এক সাইডে গুণ হবে, বাম দিকে গুণ হবে x y z সমান। আর ডান দিকেরগুলোকে ডান দিকে গুণ করে দাও, K1 y ইন্টু K2 z ইন্টু, আর এখানে কি K3x। বুঝতে পেরেছ? এবার দেখো x y z গুণ করলে কি হবে, x y zই হবে এখানে সমান। আর এখানে দেখো K1 K2 আর K3 এরা তো ভেদ ধ্রুবক, এই তিনটেকে পরপর রাখো, K1 K2 আর K3, K1 K2 K3। আর এখানে কি রয়েছে, দেখো x y z, এগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে লেখো। দেখো x রয়েছে, y রয়েছে এবং zও রয়েছে, তাহলে x y আর z। দেখো উভয় সাইডে x y z যদি আমি কেটে দিই তাহলে কি পুরো থাকবে, দেখো x y z কেটে দিচ্ছি আমি। তাহলে এখানে K1 K2 K3, K1 K2 K3, তাহলে কিছু পড়ে নেবে, মানে কি এখানে 1 রয়েছে। বা তুমি মনে করতে পারো, তুমি যদি না কেটে দিতে চাও তাহলে তুমি কী করবে, K1 K2 আর K3 যেমন আছে রাখো। দেখো x y z
এক্স ওয়াই জেড, এটা দেখো বাম দিকে যেমন আছে রেখে দিলাম। আর K1 K2 K3 এর সাথে দেখো এক্স ওয়াই জেডটা গুণ আকারে ছিল, এটা যদি এই পাশে পাঠিয়ে দিই তাহলে ভাগ হয়ে যাবে। ভাগ মানে কি নিচে লেখা, তাহলে এক্স ওয়াই জেডটা নিচে লিখলাম, তাহলে এক্স ওয়াই জেড কেটে দিলাম, তাহলে K1 K2 আর K3 এটা কেটে কেটে কত উত্তর পেয়েছি এখানে 1 পেলাম এখানে। তাহলে জানতে কী চাইছিল, ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত 1, তাহলে এইটি হচ্ছে এদের মধ্যে সম্পর্ক, যে ভেদ ধ্রুবক তিনটির গুণফল ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত 1। এটি হয়ে গেল এই অঙ্কের সঠিক সমাধান। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।